নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকদিন এই সময় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য আমরা কিছু বার্তা নিয়ে আসি, কিছু কথা, কিছু মন্তব্য, কিছু বক্তব্য নিয়ে আসি, কিছু আমার আপনার জীবনের সমস্যা নিয়ে আসি এবং সেই সমস্যাগুলোর থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের মধ্যে থেকে সে বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যে আলোচনা বিষয় আমাদের সেটা হচ্ছে প্যারালাইসিস। আর এই নামটার সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত এভাবে যে আমার পরিবারে এই সমস্যায় কিন্তু আক্রান্ত হয়েছিল আমার বাবা। আজ থেকে প্রায় 7 বছর আগে হঠাৎ করে সকালবেলা তার সেরিব্রাল অ্যাটাক এবং সেখান থেকে তাকে হসপিটালে অ্যাডমিট করা, সেখান থেকে তার প্যারালাইসিস চলে আসা এবং কথা বলা একেবারে বন্ধ হয়ে যাওয়া। একটা মানুষ, যে মানুষটা সারা দিন ধরে কাজ করছিল, সেই মানুষটা ঠিক সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে তার জীবনের 180 ডিগ্রি বদল হয়ে যাওয়া। সে কথা বলতে পারছে না, সে নিজের কাজগুলো করতে পারছে না, সে খেতে পারছে না, সে মনের ভাব প্রকাশ করতে পারছে না, ভীষণ কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল বাড়িতে। তবে এই সমস্যা শুধু আমার পরিবারের নয়, আপনাদের অনেকের পরিবারের সমস্যা। হঠাৎ করে সেরিব্রাল বা স্ট্রোকের মতন সমস্যা আমার আপনার পরিবারের কোনো প্রিয় মানুষের এই প্যারালাইসিসের সমস্যাকে ডেকে আনতে পারে। প্যারালাইসিস একবার হয়ে গেলে আপনারা জানেন একটা দিক কিন্তু অনেকটা অকেজো হয়ে যায়, কথা বলাতে অনেকের একটা সমস্যা তৈরি হয়, আরো অনেকগুলো সিমটমস রয়েছে। এমার্জেন্সিতে অবশ্যই আপনি কিন্তু হসপিটালে তাকে অ্যাডমিট করবেন, কিন্তু তার পরবর্তী সময় কি ট্রিটমেন্ট আপনি রাখবেন আপনার প্রিয় মানুষটির জন্য, তাকে আবার স্বাভাবিক জীবনে কি ফিরিয়ে আনা সম্ভব? আপনার প্রিয় মানুষটি কি আগের মতন হাঁটাচলা করতে পারবে? আপনার সঙ্গে কথোপকথন করতে পারবে? আগের জীবনে ফিরে যেতে পারবে? ঠিক এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো আজও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্যার, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একদম যেহেতু আমার নিজের পরিবারের সমস্যা, তাই আমি কিন্তু নিজে অনুভব করতে পারি যে এই সমস্যাটা কতটা যন্ত্রণার হয়। আমি আপনার থেকে এই বিষয়টা একটু শুনতে চাইবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যখন প্যারালাইসিসে আক্রান্ত কোনো মানুষ তার পরিবারের মানুষের হাত ধরে আসছে, তখন কতটা তাদের আশ্বস্ত করা হচ্ছে? দেখুন, আমি লাস্ট দিন মিশেদা চেম্বারে ছিলাম, সেখানে আমি দুটো পেশেন্ট পেলাম। সেই পেশেন্ট প্যারালাইসিস পেশেন্ট, তারা হুইল চেয়ারে এসেছিল, উঠতে পারলো না উপরে, আমাকে নিচে নেবে রুগীকে দেখতে হলো। আর ব্যাড লাক, একটা মানুষ বলতে পারেন কি সে মরে গেছে। এবার আপনি বলবেন কি এই কি আমি কথা বলছি, একদম রাইট কথা। আমাদের যে সেলগুলো মরে যায়, ঠিক আছে, যার ফলে একটা মানুষের ইচ্ছা থাকে কি আমি হেঁটে যেতে পারি, আমি উঠে কিছু কাজ করব, হ্যাঁ, কিন্তু শরীর পারমিট দিচ্ছে না। আমাদের যে স্পাইনাল যে কর্ডটা রয়েছে সেটা কিন্তু আর সাথ দিচ্ছে না, চাইলেও আমি কিছু মুভমেন্ট করতে পারছি না। যার ফলে কি হয়, পেশেন্টের সাথে সাথে বাড়ির লোক কিন্তু অসুস্থ হয়ে যায়। যেরকম মেসেদাতে যে পেশেন্ট আমি পেলাম না, ওনার যে মিসেস আছে উনি বলছেন কি আমার যে কর্তার জন্য আমাকে যে করতে হয়, এত বড় বাড়ি, আমরা দুজন থাকি, আমার মেয়ে ব্যাঙ্গালোরের মধ্যে পড়াশোনা করে, আর ওনার পিছনে আমাকে পরিশ্রম করতে করতে এখন আমার নিজের হাঁটুতে ব্যথা চালু হয়ে গেল, আমার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। এবার আমি ডাক্তার কি করবো, পেশেন্টের বাড়ির লোক কিন্তু বিরক্ত হয়ে যায়। রিজন জানেন কেন? রিজন হচ্ছে একটাই, কি আমরা কোনোদিন চাই না কি পেশেন্ট কি করে ভালো হয়। আমরা কি করি, সবসময় সিমটমস উপরে চলে যাই। আজকে একটা সিম্পল একটা কথা বলি, শুধু মেসেদার জন্য, দুটো পেশেন্টের জন্য এটা উদাহরণ নয়, এরকম বহু উদাহরণ আমার কাছে রয়েছে। যারা প্যারালাইসিস রুগীরা যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই কোনো চিকিৎসাই করে না। ইনফ্যাক্ট তারা কি করে, প্রেশারের ওষুধটা খায়। প্রেশার হওয়ার কারণের জন্যই অ্যাটাকটা হয়েছিল, ডাক্তার কাছে যায়, তখন ওরা আপনাকে বলে দেয় কি এই ওষুধটা আপনি ছাড়বেন না, মৃত্যু অবধি আপনি খেয়ে যাবেন। কিন্তু ব্যাড লাক, তারপরেও কিন্তু আমাদের আবার স্ট্রোকটা হয়, বা প্রেশার ওষুধ ছাড়া কিন্তু বাকি ওষুধগুলো নিচ্ছেন না। তো যার ফলে কি হচ্ছে কি, আমাদের যে সেলগুলো ড্যামেজ হয়ে গেল। আমি সরল ভাষায় যদি আসি, আমাদের শরীরের মধ্যে ট্রান্সফরমারই কাজ করে আমাদের ব্রেন। তো ব্রেন থেকে বিভিন্ন রকম ট্রান্সফরমার থেকে বিভিন্ন রকম যে তারগুলো হয়, সেরকম বিভিন্ন রকম আমাদের নার্ভগুলো রয়েছে। এই নার্ভগুলো যখন ড্যামেজ হয়ে যায়, সেখানে উপায় কি, সেখানে হচ্ছে আপনার সার্জারি। সার্জারি ছাড়া আপনাকে ওই ড্যামেজটাকে ঠিক করা যাবে না। তো ব্রেনে যখন আপনি ওপেন সার্জারি করবেন, তখনই কি হবে, 90% রুগী কিন্তু সেখানেই মরে যায়। তো এখানে আমি আপনাকে বলবো, কোনো এরকম আপনি কিছু কাজ করতে যাবেন না। সিম্পল ট্রিটমেন্ট আছে যেখানে রুগীকে, প্যারালাইসিস রুগীকে ঠিক করা যায়। আমি সিম্পল একটা উদাহরণ কথা বলে দিই। আপনার কাছে কোনো যদি
যন্ত্র থাকে, মানে ভোল্টেজ চেক করার জন্য আপনার কাছে কোনো যদি যন্ত্র থাকে, মানে আপনি ইলেকট্রিক দোকান থেকেও নিয়ে আসতে পারেন, বা আপনার যদি বাড়িতে কোনো ইঞ্জিনিয়ার থাকে, তার রুগীকে আপনি চেক করুন কি তার ভোল্টেজ কি জিরো রয়েছে, জিরো নেই। তো আমি চিকিৎসা করার আগে বলবো কি আপনি ভোল্টেজটাকে জিরো করুন। এবার আপনি বলবেন কি ভোল্টেজ জিরো কি করে হবে? তো ভোল্টেজকে জিরো করতে গেলে আপনার দরকার হচ্ছে আর্থিং, ঠিক না? তো আর্থিং যখনই আপনি পাবেন তখনই ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যাবে। তো আমি বলবো কি আপনি এত দূর ভেলোর নিয়ে যাচ্ছেন, হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছেন, ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে, ডায়াগনোসিস হচ্ছে গাদা গাদা টাকা নিয়ে, তারা রিপোর্ট করছে, কিন্তু আলটিমেটলি রুগী কিন্তু ভালো হচ্ছে না, ঠিক না? লাস্টে পাঠিয়ে দিচ্ছে কি আপনাকে কিছু করার নেই, এই পেশেন্ট এইরকমই থাকবে। তাহলে ওখানে কি আপনি ঘুরতে গেছিলেন? যদি ঘুরতে যেতে হয় তাই আমি বলবো আপনি বাড়ির পাশে কোনো মাঠে চলে যান, তো সেখান থেকে আপনি উপকার পাবেন। এবার আপনি বলবেন কি এটা আপনি কি কথা বলছি, এক্স্যাক্টলি সে ঠিক শুনছেন আপনি। আপনি যদি মাঠে যদি চলে যাবেন, সেখানে কি হবে, কোনো পিচ রাস্তা নয়, সবুজ ঘাসের উপরে, বা আপনি মাটি উপরে চটিটা খুলে শুধু পাটা আপনি রাখুন, 15 মিনিট পর সেই ভোল্টেজ আপনার যন্ত্র নিয়েই আপনি চেক করুন, তার কিন্তু ভোল্টেজ হয়ে গেল আপনার জিরো, ঠিক আছে? তো 15 মিনিট পর যখন ভোল্টেজ যখন জিরো হয়ে যায়, তখনই কিন্তু রোগী আস্তে আস্তে করে ডেভেলপ করতে চালু হয়। সিম্পল একটা কথা, আমরা জানি না, ঠিক আছে? আমি তো কিছু আলাদা কোনো কথা বলছি না। তো প্রকৃতি থেকে, নেচার থেকে যত আপনি কাছে থাকবেন, তত আপনার শরীর কিন্তু ডে বাই ডে কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো প্রথম আজকে আমি পদ্ধতি আপনাকে কি বললাম, প্যারালাইসিস রোগীকে প্রথম আপনাকে বলবো কি আপনার ভোল্টেজকে জিরো করার ব্যবস্থা করুন। এটা হলো নাম্বার 1 পদ্ধতি। এরকম আমি পরপর 3টে পদ্ধতি বলবো, অনেক কথা হয়েছে। তো একদম, তবে যে প্রথম পদ্ধতির কথা বললেন না স্যার, স্যারের সাথে আমি বেশিরভাগ অনেকগুলো চেম্বারই যাই বাইরে। এখন পেশেন্টকে এই উপদেশটা দেয় যে আপনার বাড়ির পাশে কোনো মাঠ নেই, আপনি সেই মাঠে গিয়ে একটু খালি পায়ে বসতে বা হাঁটতে পারেন না, করে দেখুন, আমি রেজাল্ট পেয়েছি, আপনিও পাবেন। সত্যি তখন ভীষণ না গর্বে বুকটা ভরে যায় যে এটা আমার সংস্থাকে নিয়ে কথা হচ্ছে, এবং সেখানে যে কথা ডক্টর বি শর্মা বলেন, এবং তাতে উপকৃত মানুষরা অন্য মানুষকে বার্তা দিচ্ছে। আপনি একটু করে দেখুন না, আপনিও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কে আছেন একটু শুনবো? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার। কে বলছেন? আমি নদিয়া থেকে সুদীপ্ত দাস বলছি। আচ্ছা বলুন, সমস্যাটা কি আপনার? হ্যাঁ আমার। আচ্ছা, একটু বয়সটা শুনবো আপনার। বয়স আমার 28 প্লাস। 28+। কি সমস্যা হচ্ছে স্যারকে বলুন। হ্যাঁ আমার স্কুল করার সময় মানে ব্লাডারের জায়গাটা জ্বালা করে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি 2-3 মাস হয়ে গেল। 2-3 মাস হয়ে গেল। কোনো সোনোগ্রাফি রিপোর্ট করেছেন আপনি? না কোনো কিছু করিনি। এই তো রিসেন্ট দেখতে হচ্ছে, মানে কখনো হয়তো মানে স্কুলের সঙ্গে ব্লাড আছে কিন্তু জ্বালা করে না, কিন্তু আবার কখনো জ্বালা আচ্ছা, করে। ব্লাড কি খুব বেশি আসছে? হ্যালো। ব্লাড কি আপনার খুব বেশি আসছে? হ্যাঁ ব্লাডটা তো বেশি আছে। তা ব্লাড বেশি আছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন না, কোনো ইউএসজি করছেন না কেন? এরকম লোককে ফেলে রাখবেন না। কেন কি দেখুন, পেচ্ছাপের সঙ্গে যে ব্লাডটা আসে না, সেটা হিমাচুরিয়া বলা হয়। মানে আপনার যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু ব্লাড আসছে, ক্যান্সার হলেও ব্লাড আসে, এবার আপনার প্রোস্টেট যদি বেড়ে যায় তাহলেও ব্লাড আসে, বা পাথর থাকলেও ব্লাড আসে। তো এবার এই যে 4টে যে কারণটা বললাম, কোন কারণটা আছে সেটা তাকে জানতে হবে। তো যে কোনো ডিজিজকে ভালো করতে গেলে বা যে কোনো ডিজিজকে ঠিক করতে গেলে আগে জানতে হয় কি তার সমস্যা উৎপন্ন হচ্ছে কোথা থেকে। আমি আপনাকে বলবো সব থেকে আগে আপনার বাড়ির পাশে যে কোনো ভালো জায়গা থেকে আপনি একটা ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি করান, ঠিক আছে? যাতে আপনি জানতে পারবেন আপনার ইউরিন ব্লাডারটা কেমন রয়েছে, প্রোস্টেটটা কেমন আছে, কিডনিটা কেমন আছে, কেন আমার পেচ্ছাপের সঙ্গে ব্লাডটা আসছে, বা কেন আমার জ্বালাটা করছে। ইনফেকশন তো আছেই, দেখুন আজকে সামান্য যদি সিস্ট হয়ে যায় তাতেও কিন্তু ইনফেকশনটা হয়। তো আমি আগের দিনই প্রোগ্রাম মধ্যে বলেছিলাম কি আমাদের কিডনিতে যদি কর্টিক্যাল, যদি সিম্পল কর্টিক্যাল সিস্ট যদি আছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সিস্ট হচ্ছে একটা ফুসকুড়ি, যেরকম আমাদের দেখবেন অনেক সময় মুখে উপরে হয়ে যায়, তার মধ্যে কিন্তু জল ভরে যায়, আবার দেখবেন নিজে থেকে কিন্তু চলে যায়। ঠিক ওই রকমই কিডনির উপরে যদি সিম্পল কর্টিক্যাল সিস্ট আছে, তো সেটা কিন্তু এসছে, সেটা কিন্তু নিজে থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সিস্ট ডেভেলপ করছে তাহলে কিন্তু সমস্যা আছে, কিডনি নষ্ট করে দেয়, তাই না? তো আমি আপনাকে বলবো সব থেকে আপনি একটা ইউএসজি রিপোর্টটা করেন। আপনি বাড়ি বললেন নদিয়া দিকে, তো আপনি নদিয়ার পাশে আমাদের কৃষ্ণনগরে চেম্বার আছে। এবার কৃষ্ণনগরে আপনি ডেটটা হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন কোন ডেটে বা আপনাকে কোথায় আসতে হবে। সেখানে আপনি ইউএসজি রিপোর্ট আপনি অবশ্যই নিয়ে আসবেন। তো প্রথম আপনাকে আমরা বলবো কি আপনার এই সমস্যাটা হচ্ছে কেন,
তার আপনাকে উপায় বলবো, আপনি নিশ্চয়ই দেখবেন আগামী দিন ভালো থাকবেন। আর ইনফ্যাক্ট যে কথাটা আমি বললাম, এই যদি ক্যান্সার হলেও কিন্তু আপনার হয়, তো আমি আপনার থেকে ভয় দেখাচ্ছি না, এটা কিন্তু আমার কাছে দেখা, ঠিক আছে? অনেক রোগী এরকমই রোগকে ফেলে রাখে আর বলে দেয় ডাক্তার আমি তো জানতেই পেলাম না। আরে আপনি কি করে জানবেন? প্রথম সিমটমস গুলো 2 থেকে 3 মাস আপনার কিন্তু ব্লাড বেরোচ্ছিল, কিন্তু আপনি তাকে গুরুত্ব দিলেন না, ঠিক না? আর আজকে যদি আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি এখন ভয় পাচ্ছেন যে আমি কি করব। তো এইরকম রোগকে ফেলে রাখবেন না, চিকিৎসা করে ভালো হয়ে যাবে। একদম সাহসিকতা খুব ভালো, কিন্তু নিজের সাথে এই ধরনের এক্সপেরিমেন্ট করা কিন্তু ভালো না। যদি আপনি খুব সাহসী মানুষ হন, তাহলে দেশের জন্য কিছু করুন, মানুষের জন্য কিছু করুন। কিন্তু আপনি কি সাহস দেখাচ্ছেন? আমার ইউরিন করতে গিয়ে সেখান থেকে ব্লাড আসছে, বেশ অনেকটা পরিমাণে ব্লাড আসছে, যেখানে আপনার বয়স মাত্র 28 বছর। আপনি সাহসিকতার সাথে সেটাকে জয় করার চেষ্টা করছেন, এটাকে মূর্খামি বলে। প্লিজ এই ধরনের এক্সপেরিমেন্ট বা এই ধরনের মূর্খামি কেউ করবেন না। যখনই মনে হবে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষের কাছাকাছি চিকিৎসকের পরামর্শ নিন। যদি মনে হয় এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার কাছে বেস্ট, তাহলে অবশ্যই চলে আসুন এনবিপিতে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো আমি স্যারের কাছে জানতে চাইছি যে আমার এই ব্রণর বিষয়ে কথা বলতে চাই স্যারের কাছে, যে আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে এবং সেই ব্রণটা হচ্ছে ভালো হচ্ছে না, এবং আমি কিছু লোশনও ইউজ করছি এবং কিছু মেডিকেটেড অয়েলমেন্টও ইউজ করছি, কিন্তু তা সত্ত্বেও আমার ব্রণটা কমছে না। তো স্যার, আর চুলটা মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, তো যদি কিছু টিপস বলে দেন উপকৃত হই। আচ্ছা স্যার বলছেন। দেখুন, আপনি আমার মনে আছে আপনি আগেবারও ফোন করেছিলেন, তা আপনাকে আমি বলেছিলাম ঝাড়গ্রাম চেম্বারে দেখা করতে, আপনি কি দেখা করেছিলেন? না স্যার, দেখা করতে পারিনি, কারণ স্যার আমাদের ঘরে একটু অসুবিধা ছিল, তো দেখা করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে আমার পরীক্ষা একটা পড়ে গেছিল আর কি, পরীক্ষা আছে, তো আর আমাদের মেদিনীপুর চেম্বার চালু হচ্ছে, এটা আপনি জানেন কি? যেতে পারিনি, তো ওই জন্য আমি জেনে নিতে চাইছি। বলছি মেদিনীপুর চেম্বারও আমাদের চালু হচ্ছে, এটা কি আপনি জানেন? না স্যার, হ্যাঁ এটা তো জানি, আপনাদের কাছে আপনারা সেদিন বলেছিলেন, এটা আমি জানি। এবার দেখুন, আপনি টিভি পর্দায় থাকুন, আপনাকে বলি যেটা হচ্ছে প্রথম কথা হলো কি, আপনি যে বললেন কি আমার হেয়ার ফল হচ্ছে বা আমার মুখের মধ্যে ব্রণ হচ্ছে, ঠিক আছে, তো এইগুলো সাইন কিন্তু ঠিক নয়। আজকে যদি আপনার এই বয়সের মধ্যে দেখুন, একটা বয়স হয় 15 বছর 16 বছরে একটা হারমোন যখন চেঞ্জেস হয়, তখন ব্রণ যে হওয়াটা এটা স্বাভাবিক, সবারই হয়, ঠিক না? কিন্তু যখনই আপনি 20 উপরে বা আপনি 25 উপরে হয়ে গেল, তারপর যদি ব্রণ হচ্ছে, তাহলে কিন্তু জানতে হবে নিশ্চয়ই আপনার কোনো জায়গায় একটা ফল্ট আছে, সেই ফল্ট থেকে কিন্তু ব্রণটা হচ্ছে। আমাদের স্কিনের মধ্যে 7 রকম লেয়ার থাকে, ঠিক আছে? এবার মানুষরা কি করে, সেখানে কিছু ক্রিম, কিছু কসমেটিক্স, কিছু আপনি যে বললেন আমি এরকম অয়েল ইউজ করছি, সেগুলো করার পর কি হয়, আমাদের লেয়ারগুলো কিন্তু উঠেই যায়। তো আপনি ভাবেন কি আমার কিন্তু গ্ল্যামারটা আসছে, আপনার গ্ল্যামার আসছে না, আপনার স্কিনের লেয়ারটা কিন্তু সরে যাচ্ছে। তো এই লেয়ার যখন সরে যাবে, লাস্টে কি হবে, আপনার লেয়ার যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার সিঙ্গেল একটা লেয়ার রয়ে গেল। তা আপনি ভাবছেন কি আমার রেডিশ হয়ে গেল, কিন্তু মুখটা আপনার রেডিশ হলো না, আপনার লেয়ার যখন সরে গেল, এবার সামান্য যদি কিছু চোট লেগে যায়, আপনি কিন্তু রক্ত বেরোতে চালু হয়ে যাবে। তো এইরকম এক্সপেরিমেন্ট না করে অথেন্টিক আপনি কোনো ডাক্তারকে দেখান, তাহলে কিন্তু ভালো হবে। একদম। প্যারালাইসিসের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সত্যি কথা বলতে চেম্বারে গেলে আমাদের কাছে প্রত্যেক দিন 4 থেকে 5 জন পেশেন্ট কিন্তু এই ধরনের সমস্যায় আসে। বেশিরভাগ হুইল চেয়ারে আসেন, কেউ স্ট্রেচার থেকে উঠতেই পারেন না, কাউকে হয়তো 4-5 জন ধরে 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 স্যারের কাছে নিয়ে আসছেন। তো এই মানুষগুলো যখন আসছেন, বেশ কয়েকটা দিন পরে তাদের পরিবারের মুখে একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু আমরা দেখতে পারি, একটা খুশির আনন্দ আমরা দেখতে পারি। না, মিশেদা চেম্বারে যে কথাটা আমি বললাম কি, আমার কাছে যে দুটো পেশেন্ট হুইলচেয়ারে এসেছিল, তো সেখানে কিন্তু একটা পজিটিভ পেশেন্ট এসেছিল, যেটা উনি নিজে কিন্তু উঠে আমার চেম্বার অব্দি এসেছিলেন। তো এই পেশেন্টই কিন্তু 3 মাস আগে পেশেন্টকে আমরা নিচে দেখেছিলাম। তো এটার জন্য আমার একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল কি, এই যে দুটো যে পেশেন্ট আসলো না, তাদেরকে আমি বললাম কি দেখুন, আপনি ওদেরকে দেখে কিন্তু শিখুন। আজকে উনি যখন 2 থেকে 3 মাসের মধ্যে যদি আমার কাছে উঠে যদি আসে, নিশ্চয়ই আপনি হবেন। তো এরকম পজিটিভ পেশেন্ট আমাদের কাছে প্রচুর আছে, যারা ভালো হয়েছে। এবার হ্যাঁ, বাড়িতে বসলে কিন্তু হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। যেটাই বারবার বলি, প্যারালাইসিস রোগী কি হয়, আপনারা শুধু প্রেশার ওষুধটা খান, কিন্তু যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে তার কিন্তু চেষ্টাই করেন না, আপনি এই ট্রিটমেন্টই করেন না। আর আলটিমেটলি এই চিকিৎসাটা করতে গেলে প্রথম পদ্ধতি আপনাকে বলেছিলাম ভোল্টেজকে জিরো করার জন্য। সেকেন্ড পদ্ধতিটা কি, সেকেন্ড পদ্ধতিটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে দেখুন একটা কমন জিনিস দেখতে পাই আমরা, সেটা হচ্ছে দুটোই পেশেন্ট কিন্তু রেলওয়ের স্টাফ ছিল। এবার রেলওয়ে যখন স্টাফ আছে, তার মানে ওরা রাত্রিবেলা জেগে কাজ করছে, নাইট ডিউটি করতেই হবে। তো রাত্রিবেলা মানে আপনি প্রকৃতির বিপরীতে কাজ করছেন। তো রাত্রিবেলা যদি জেগে কাজ করছেন, সেই সময় একটা জোর ছিল আপনার শরীরের মধ্যে, আপনি টেনে গেলেন।
কিন্তু এখন কি হচ্ছে, আপনার শরীর আর সাথ দিচ্ছে না, আপনার স্ট্রোকটা হলো। স্ট্রোক হওয়ার আগে কি হয়, আমাদের শরীরের মধ্যে নাম্বারনেস চালু হয়, মানে একটা ঝিনঝিন হওয়া, অবশ হয়ে যাওয়া। আজকে মানুষের কিভাবে হয়তো আমার ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, ঝিনঝিন হচ্ছে, অবশ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাই প্রথম সাইন আমাদের স্ট্রোক হওয়ার, ঠিক আছে। সেটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা ভাবি নার্ভে আমার চিকিৎসা ট্রিটমেন্ট করতে হবে বা নার্ভ কোন ডাক্তারকে দেখাতে হবে। কিন্তু এরকম করতে করতে স্পাইনাল কর্ডের মধ্যে আপনার যখন ইফেক্টটা হয়ে যায়, ইফেক্ট যখন আপনার ব্রেনের মধ্যে হয়ে যায়, তখনই কিন্তু এরকম স্ট্রোক হয়। আবার স্ট্রোকের মধ্যেও কিন্তু অনেক রকম ক্যাটাগরি আছে। আমরা অনেক সময় দেখবেন আপনার মুখের মধ্যে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে, ফেসের মধ্যে এসে যায়, একদম। চাইলেও আপনি কথা বলতে পারছেন না, খেতে পাচ্ছেন না। তো সেকেন্ড আপনাকে আমি আজকে কি বোঝালাম, রাত্রিবেলা আপনাকে ঘুমোতে হবে, যেইভাবে হোক রাত্রিবেলা ঘুমোতেই হবে। আর থার্ড পদ্ধতি কি অবশ্যই আপনাকে বলবো। আসবো, তবে তার আগে বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে সীমা দাস বলছি। সীমা দাস বলছেন, বলুন সীমাদি, কি সমস্যা আছে? না আমার না দুটো চোখে না ছানি পড়েছে, আমি তো অপারেশন করতে ভয় পাচ্ছি, আমার সুগার প্রেশার অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ডাক্তারবাবু কি পরামর্শ দেবেন যদি অপারেশন বেশ। আমার ছানিটা ভালো হয়? দেখুন আপনাকে বলি, প্রথম হচ্ছে কি চোখে যে ছানি পড়ে যাওয়া, এবার দেখুন যখন আর্লি স্টেজ যদি থাকে তো সেখানে সার্জারি করতে হয় না। আর্লি স্টেজের মধ্যে আমাদের নেত্রতর্পণ আছে, নেত্রতর্পণ আপনাকে করতে হবে, তার সাথে সাথে ট্রিটমেন্ট আছে, সেটা নেওয়ার পর কেটে যায়। এইবার যখন আপনার পুরো পেকে গেছে, মানে আপনি পুরো অন্ধ হয়ে গেছেন আর আপনি দেখতে পাচ্ছেন না, তো সেই জায়গাতে ডাক্তারবাবু তো কিছু করতে পারবে না, বুঝে না। তো আপনাকে আর্লি স্টেজের মধ্যে আসতে হবে, ঠিক আছে। অলরেডি আপনার উইক পয়েন্ট, আপনি বললেন সুগার আছে, প্রেশার আছে, অনেক রকম আমি ওষুধগুলো খাই। আজকে অনেকগুলো ওষুধ খাওয়ার জন্যই তো, তার সাইড ইফেক্টের জন্য তো আপনার চোখটা গেল। তো আপনি যে এতগুলো যে ওষুধ খাচ্ছেন তার নিয়ে এখন আপনি চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন আপনার চোখটাকে নিয়ে। কিন্তু চোখটা যে ড্যামেজ হলো সেটা কারণটা ছিল কি, সুগার প্রেশারের জন্য। তার আপনি যখন চেষ্টা এখন করছেন না, আজকে চোখ গেল, কালকে নার্ভ যাবে, নার্ভ যাবে, পরশুদিন কিডনিটা যাবে, কেমন। তো এর জন্য আমি আপনাকে বলবো, আপনি বহরমপুরে থাকেন, বহরমপুরে আমাদের চেম্বার আছে। আপনি যদি কলকাতা নাও আসতে পারেন, বহরমপুর চেম্বারে গিয়ে ভিজিটটা করুন না। যা দেখুন না, আপনি 2 থেকে 3 মাস পর যদি আপনার ভিশনটা যদি ক্লিয়ার হয়, আপনি যদি দেখতে পান, ঠিক আছে, তো এর থেকে বড় মেডিকেল জিনিস আর কি হবে উইদাউট এনি সার্জারি। একদম ঠিক কথা। আমরা বাংলায় একটা কথা বলি না, যে গোড়ায় গন্ডগোল, এই গোড়ায় গন্ডগোলটাই কিন্তু আপনাকে খুঁজতে হবে। স্যার কিন্তু ঠিক কথা বললেন। আমরা ভাবছি আমার চোখ খারাপ হয়ে গেছে, কিন্তু কখনোই ভাবছি না সুগারের জন্য কত বছর আপনি মেডিসিন খাচ্ছেন। আপনি ভাবছেন না যে আপনার প্রেশার কোন লেভেলে থাকে এবং সেটাকে কন্ট্রোল করার জন্য কত হাই পাওয়ারের মেডিসিন আপনাকে খেতে হচ্ছে। আপনি জানেনই না যে কত দিনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজকে আপনি পুষে রাখছেন। তারই বহিঃপ্রকাশ আপনার সুন্দর চোখ, যেটা দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতেন, সেটা আজ আপনি দেখতে পাচ্ছেন না। আপনার নার্ভ কাজ করছে না, আপনার কিডনি কাজ করছে না, আপনার স্কিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আপনি আপনার সমস্ত যৌন, সমস্ত আনন্দ, সমস্ত খুশি কোথাও হারিয়ে ফেলছেন। এমনকি সেক্সুয়াল জীবনেও আপনার সমস্যা চলে আসছে, অর্থাৎ জীবন একেবারে মাটি। তো ওই গোড়ায় গন্ডগোলকে সারাতে হবে। আর যদি এটার পক্ষপাতে আপনি হন, যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অবশ্যই সেই ফোন নাম্বারে ফোন করুন 9830235527 বা 37। আর অবশ্যই কিন্তু পাচ্ছেন আপনি স্ক্রলে দেখতে অনেকগুলো চেম্বারের কথা। তো একটু ঝটপট চেম্বারগুলোর কথা বলে রাখি। আপনারা জানেন হেরিয়াতে আমাদের কিন্তু চেম্বার হয়। এবার হেরিয়া চেম্বারে কিন্তু আপনারা স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করতে হবে। মেছেদায় আমাদের চেম্বার রয়েছে, মেছেদাতেও কিন্তু আপনারা স্যারকে পাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। আপনারা রায়গঞ্জে আমাদের কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়াতে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, দুর্গাপুর চেম্বার নিয়ে কথা আছে স্যারের সাথে, আজকে অনেকগুলো কথা আছে, অবশ্যই সব কথাগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমাদের কিছু অ্যাড্রেসের একটু পরিবর্তন হচ্ছে বা নতুন কিছু সংযোজন হচ্ছে, শুনতেই হবে স্যারের কাছ থেকে। তবে তার আগে বলবো, দুর্গাপুরে এবারও কিন্তু পাচ্ছেন স্যারকে, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা। মালদাতে ডক্টর এস ঘোষালকে, আরামবাগে ডক্টর এ হালদারকে, কোচবিহারে ডক্টর এস খানকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচর। আজকেও আমার কাছে আসামের ফোন এসেছে, তো আমি আসামে বলি যে শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়ে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। সেই অনুযায়ী আপনারা আপনাদের নিয়ারেস্ট সেন্টারটাকে নির্বাচন করেন। তো একই কথা বলবো, এবারে কিন্তু শিলচর এবং গুয়াহাটিতে
স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আর পাশাপাশি ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুরে চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আমাদের দূরের বন্ধু ত্রিপুরা, মানে কিলোমিটারের দূরের কথা বলছি, মনের দূরত্বের কথা বলছি না। আগরতলা আমাদের ভীষণ পছন্দের জায়গা, সেখানে কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। জামশেদপুরে আপনারা চেম্বার পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসানসোলে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আর মিদনাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ভাবছেন মিদনাপুর নামটা আবার কিভাবে সংযোজন হলো? যারা পুরনো অনুষ্ঠান দেখেছেন তারা জানেন, কিন্তু আমি স্যারের কাছে আসবো এই প্রসঙ্গে। তার আগে কলকাতার বন্ধুদের জন্য বলে রাখি, মধ্যমগ্রামে চেম্বার আছে, এদিকে ল্যান্সটাউনে চেম্বার আছে, মাঝখানে হাতিবাগানে চেম্বার আছে, ওদিকে খিদিরপুরে চেম্বার রয়েছে। পাশাপাশি বলবো হাওড়ায় কিন্তু আপনারা দাসনগর, বাল্টিগুড়ি বাজার দাসনগর যেটা, শিবপুর আর আপনারা বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা একেবারে আমতলায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। বিস্তারিতভাবে অ্যাড্রেস বুঝতে হলে, ডেট জানতে হলে, ডক্টরের নাম জানতে হলে, টাইম বুঝে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন। এবার স্যারকে বলবো যে স্যার মিদনাপুর জেলাটা অনেক বড় জানি, কিন্তু তার জন্য এতগুলো চেম্বার, আবার নতুন করে মিদনাপুর। এক্স্যাক্টলি, যেখানে দেখুন আজকে পশ্চিম মেদিনীপুরে যে মানুষরা থাকে তারা মানে তাদের রিকোয়ারমেন্টের জন্য একদম প্রপার মেদিনীপুর, আজকে যদি মেদিনীপুরে যদি আমরা চেম্বার যদি করি, তো সেখানে প্রপার যদি মেদিনীপুর যদি বলা হয়, তো তাদের জন্য একটা সুখবর আছে কি আগামী মার্চ মাস থেকে আমাদের কিন্তু চালু হয়ে যাচ্ছে মেদিনীপুর চেম্বারটা। 15th of মার্চে কিন্তু আমি নিজে থাকবো, আর এই চেম্বারটা কিন্তু কন্টিনিউ হবে। তার সাথে সাথে আমাদের কিছু চেম্বারগুলো অবশ্যই জায়গাটাকে চেঞ্জ করা হয়েছে যাতে মানুষের সুবিধার জন্য যাতে আসতে পারে। যেরকম হচ্ছে একটা দুর্গাপুর, আগামী দুর্গাপুর ডেটের মধ্যে কিন্তু আমি নিজে থাকবো। আর দুর্গাপুর যে চেম্বারটা রয়েছে সেটা একদম ভৃঙ্গি মোড়, একদম ভৃঙ্গি মোড়ের মধ্যেই কিন্তু আমাদের চেম্বার করা রয়েছে। মানে মানুষের একদম সুবিধা, যে জায়গাটা আগে চেম্বার ছিল সেখানে মানুষরা যেতে খুব কষ্ট পেত, মানে যেতে পারতো না, মানে ট্রান্সপোর্ট সুবিধা ছিল না। তো এখন ভৃঙ্গি মোড় মানে ট্রান্সপোর্ট সুবিধা এত সুবিধা, যেদের মানে যে পেশেন্টগুলোকে বলা হচ্ছে তারা কিন্তু এক কথায় সবাই চিনে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু জায়গা আমাদের চেঞ্জেস হয়েছে, যেমনি বর্ধমানের মধ্যেও আমাদের চেঞ্জেস হয়েছে। বর্ধমানের মধ্যে একদম একদম তিরকোনিয়া বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই আমাদের চেম্বার হয়েছে। মানে এইসব যে চেঞ্জেস হলো না, সব কিন্তু পেশেন্টের জন্য, যাতে পেশেন্টরা কিন্তু সুবিধা নিতে পারে। কেন কি দেখুন, আজকে পেশেন্ট অসুস্থ আছে, তাদেরকে কিন্তু যদি আরো আমরা যদি পরিচালন করি, তারা কিন্তু আরো আমরা অসুস্থ হয়ে যাবে। তো আমরা সেই সুবিধার জন্যই কিছু কিছু চেম্বারে কিন্তু আমাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তাদের জন্য ডিটেলস যখন আজকে লাইভ প্রোগ্রাম মধ্যে বলা যায় না, তো হেল্পলাইন নাম্বারে যখন আপনারা ফোন করবেন, তো অবশ্যই কিন্তু জেনে নেবেন চেম্বারটা কোন জায়গায় রয়েছে। আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনি জানেন তো যে চেম্বারের মধ্যে আমি থাকি, তো অবশ্যই সেই চেম্বারের মধ্যে কিন্তু ভিড় থাকে। তো আগে থেকে যদি আপনার বুকিং যদি না থাকে, তো আপনাকে নিরাশ হতে হবে কি আমি এত দূর এসেও কিন্তু স্যারের সঙ্গে দেখা করতে পারলাম না। এই জিনিসটা যাতে না হয়। একদম, তার মানে মিদনাপুরের বন্ধুরা এখন হলদিয়া, হেরিয়া, মেচেদা, খড়গপুরের পাশাপাশি একদম মিদনাপুর স্টেশনের কাছেই কিন্তু চেম্বার পাচ্ছেন। যদি মিদনাপুর স্টেশন আপনার নিয়ারেস্ট প্লেস হয়, তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে এখনই ফোন করুন, নামটা লিখিয়ে ফেলুন, কারণ স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা সেখানে পাচ্ছেন। কে আছেন? সরি, ফোনটা কেটে গিয়েছে, আরেকবার চেষ্টা করুন, অবশ্যই কথা হবে। প্যারালাইসিসের বিষয় নিয়ে কথা বলছিলাম, অনেকগুলো টিপস স্যার আজকে আপনি দিচ্ছেন। তো সেটা সেকেন্ড একটা আপনাকে পদ্ধতি, খুব শর্টে, যেহেতু টাইমটা খুব কম, শর্টের মধ্যে একটা কথা বলবো, যেটা হচ্ছে থার্ড যে থেরাপিটা আমি বললাম, সেটা হচ্ছে নিজের স্ট্রেসকে কমানো। দেখবেন ম্যাক্সিমাম কেসের মধ্যে কি হয়, প্যারালাইসিস রোগীরা বিরক্তি হয়ে যায়। ঠিক আছে, যার ফলে কি হয়, যে আপনার সেবা করছে, মানে আপনার বউ যদি সেবা করছে, তার উপরে আপনি রেগে যাচ্ছেন। রেগে গেলে হবে না। ভাবুন যদি ও যদি রেগে যায়, তাহলে কি হবে? তাহলে তো আপনাকে যে উঠে যে তুলে যে আপনাকে নিয়ে যাচ্ছে বাথরুম পায়খানা করতে গেলে, সেও যদি না নিয়ে যায়, তাহলে আপনারা কি সমস্যা পড়বেন? তো এইরকম রেগে না গিয়ে বুঝতে হবে, ঠিক আছে, নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। আর তার জন্যই কাজ হচ্ছে আপনার মেডিটেশন। আপনি যদি ধ্যান করেন, তার জন্য হচ্ছে সং থেরাপি। আমি তো বলবো কাউকে ভালোবাসুন, ভালোবাসার মতন কিছুই নেই। ঠিক আছে, আমি যেটা অনেক প্রোগ্রামের মধ্যেই বলেছি, একটা মানুষ যদি কাউকে যদি ভালোবাসতে চালু করে দেয়, তো তার একটা আলাদা লেভেলের মধ্যেই তার কিন্তু স্ট্রেংথ থাকে, একটা পাওয়ার থাকে। ঠিক আছে, তো আমি বলবো না আপনি এই বয়সের মধ্যে কেবল যে ভালোবাসবেন, অবশ্যই একটা বাবা নিজের ছেলেকে ভালোবাসে, একটা মেয়ে কিন্তু বাবাকে ভালোবাসে। তো এই যে ভালোবাসাটা না, সেটাই হচ্ছে একটা ভালোবাসা, ঠিক না? তো ঠিক আপনার যে বউ যে কাজটা করছে, তার প্রতি একটা ভালোবাসা নিয়ে আসুন না।
আর দেখুন সেই আপনার বই কিন্তু ওই ডক্টর বি শর্মা অ্যাপয়েন্টমেন্ট করে আপনার কাছে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। তো এটা খুব দরকার আছে কি আপনার মেডিটেশন ধ্যান করা, দরকার হলে আপনি সং থেরাপি মানে আপনি গানটা শুনুন, যাতে আপনি মাথাকে ঠান্ডা রাখতে পারবেন। কেন কি প্যারালাইসিস রোগীরাকে দেখেছি তারা বাড়িতে বসে থাকে আর কোনো কাজ করতে পারে না, তার জন্য কি করে তারা টিভি চ্যানেলটা চালায়। আমার সমস্ত প্রোগ্রাম কিন্তু তাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি। তো এবার এই মুখস্থ করার পর আপনারা চেষ্টা করুন কি করে আমি ভালো হব, ঠিক আছে। আজ থেকে আপনাকে বলবো কি এইরকম যে সংখ্যাটা যে বাড়ছে প্যারালাইসিস রোগীদের, তাদের সংখ্যাটা কমাতে গেলে আপনাকে চেষ্টা করে উঠতে হবে, চেষ্টা করে আপনাকে আসতে হবে, আর ট্রিটমেন্ট করে যে নার্ভগুলো ড্যামেজ হয়েছে সেই নার্ভের ড্যামেজগুলোকে ঠিক করতে হবে। আর যে কথা আমি আজকে বললাম, ভোল্টেজকে জিরো করা, রাত্রিবেলা ঘুমানো, তার সাথে সাথে আর্থিং নেওয়া, আর আপনাকে ভালোবাসতে বললাম, নিজের স্ট্রেসকে কমাতে বললাম। এটা যদি করেন তাহলে প্যারালাইসিস রোগী কিন্তু সত্যি ভালো হবে। একদম ঠিক কথা। আসলে ভালোবাসা, আপনি যদি কাউকে ভালো না বাসতে পারেন তাহলে ভালো একটা বাসাও আপনি তৈরি করতে পারবেন না, অর্থাৎ ভালো একটা সংসার আপনি তৈরি করতে পারবেন না, ভালো একটা পরিবার আপনি তৈরি করতে পারবেন না। তাই প্রত্যেকের জীবনে এই ভালোবাসার প্রয়োজন, ভালোবাসাকে তৈরি করতে হলে। কে আছেন চট করে একটু দেখবো। নমস্কার। হ্যালো, আমার নাম রতন চৌধুরী। কোথা থেকে বলছেন রতন বাবু? লেকটাউন থেকে। লেকটাউন থেকে বলছেন। আপনার সমস্যা তো? আমার ওয়াইফের সমস্যা। আচ্ছা, বয়স কত ম্যাডামের? 62 বছর। হ্যাঁ, 62 বছর। কি প্রবলেম হচ্ছে ম্যাডামের বলুন একটু। ওনার ডায়াবেটিক পেশেন্ট। কিছুদিন আগে একটু পায়ে, ডান পায়ে একটু এক্সিডেন্ট হয়েছিল, বুঝলেন? আচ্ছা আচ্ছা ওর থেকে সেলুলাইটিস হয়েছিল, তো ওটা কি কিউরেবল সেটাই ডাক্তারকে জিজ্ঞেস। আচ্ছা, বেশ। দেখুন, অবশ্যই কিউরেবল আছে যদি আপনি ঠিকভাবে চিকিৎসা নেন। কেন কি এই পেশেন্টে কি হয়, ব্লাড সার্কুলেশনটা সেখানে না ঠিক মতন হয় না, আর জাম হয়ে যায়, দেখবেন কালো হয়ে যাবে, স্কিন আস্তে আস্তে কিন্তু খারাপ হতে মানে ওখানে ডেড হতে পারে। তো আজকে যে আমি কথা বললাম কি প্যারালাইসিস রুগীদের কি হয়, আমাদের ডেড হয়ে যায়, মানে সেলগুলো ডেড হয়ে যায়, ঠিক ওই রকমই এইসব রুগীদেরও কি হয়, তার কিন্তু ডেড হয়ে যায়। তো আগামী দিন কিন্তু উনি ভালোভাবে হাঁটতেও পারবেন না, ঠিক আছে। তো এই রুগীদের আমি বলবো কি খুব সুন্দর চিকিৎসা আছে। সেই পদ্ধতিতে নিতে গেলে প্রথম তো ওনার ভোল্টেজকে জিরো আপনি অবশ্যই আজ থেকে করতে চালু করুন। এই প্রোগ্রামটা প্রথম থেকে দেখছিলেন আপনি? হ্যাঁ। আচ্ছা, যে কথাটা বলেছিলাম আর্থিংটা নিতে, সে কথাটা ভালো করে শুনেছিলেন? হ্যাঁ, শুনছি। আচ্ছা, একদম সেই পেশেন্টকে আপনি আর্থিং নিতে চালু করে দিন, ঠিক আছে। হ্যাঁ। সেখান থেকে আপনি অনেক উপকার পাবেন। আর এর সাথে আপনি চিকিৎসাটা নিন। আপনি যেহেতু বাড়ি লেকটাউনে থাকেন, সেখান থেকে আমাদের হেড অফিস হচ্ছে মধ্যমগ্রাম, ঠিক আছে। প্রতি সোমবার শুক্রবার। স্যার একটা কথা বলছি স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শ্যামবাজারে দেখিয়েছি আমি এমনি। হ্যাঁ, মানে আপনাদেরই আন্ডারে আছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বললে একটু আমি আরো মানে স্যাটিসফাইড হবো আর কি, আপনার মুখ থেকে শুনলে আমি আরো খুশি হবো। অবশ্যই অবশ্যই ভালো হবে, কোনো চিন্তা নেই। আপনাদের ইউনিটি দেখিয়েছি আমি। আচ্ছা, বেশ বেশ। তাহলে এটাও আপনাকে বলে রাখি একটা সুখবর। বলিস। এটা সারপ্রাইজ হবে, ওষুধ দিয়েছি আমাকে। এটা সারপ্রাইজ হবে আপনাদের জন্য। যেটা হচ্ছে হাতিবাগান যে চেম্বারটা, আমরা কিন্তু খুব বড় ভাবে ভাবছি হাতিবাগানকে নিয়ে। কেন কি এটা বলতে পারেন কি নর্থ বেঙ্গল মানে নর্থ কলকাতার মধ্যে একটা সেন্টার পড়ে। তো সেখানে আগামী বেশি দিন নয়, 2 থেকে 3 মাস পর কিন্তু আপনি দেখবেন আমরা নর্থ বেঙ্গলের মধ্যে একটা খুব বড় ইউনিট করতে যাচ্ছি, যেখানে মানুষের সব রকম সুবিধা সেখানে পাবে। মানে নর্থ কলকাতার বন্ধুদের জন্য এটা সুখবর। বেশ দাদা, সঙ্গে থাকুক তাহলে আমি স্যাটিসফাইড হতে পারছি। একদম 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 সঙ্গে থাকুন দাদা। ভালো লাগলো কথা বলে। আরেকটা ব্যাপার, সত্যি এটা কিন্তু কাজ করে যে আপনাদের অন্য ডক্টরকে দেখাচ্ছি কিন্তু স্যারের সাথে কথা বলতে চাই, ডক্টর বি শর্মার সাথে কথা বলতে চাই, অবশ্যই কথা হবে। হাতিবাগান চেম্বার কিছুদিন পর স্যারকেও আপনারা নিয়ম করে পেয়ে যাবেন। তবে আমাদের প্রত্যেকজন চিকিৎসক কিন্তু এই যে স্যাটিসফাইয়ের কথা বললেন না, এই স্যাটিসফাই করতে পারে তার পেশেন্টকে, কারণ তারা শিক্ষিত, তারা সার্টিফাইড, তারা দীর্ঘদিন চিকিৎসার সঙ্গে যুক্ত, তারা জানে পেশেন্টের সমস্যার কারণটা কি, তারা জানে তার সমাধানটা কি। ঠিক সেরকম কিছু উদাহরণ আপনাদের সামনে আমরা নিয়ে আসতে চাই। উদাহরণ এ কারণেই বললাম যে আপনারা রেজাল্ট দেখতে চান, ঠিক সেরকম কিছু রেজাল্ট আপনাদের সামনে দেখাবো। প্রচুর মানুষ তাদের বিভিন্ন ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ নিয়ে এনবিপিতে চলে তো এসেছিলেন, রেজাল্ট পাওয়ার পর কতটা খুশি তাদের মুখ থেকে শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? চিন্ময় মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর, HNM ছিল।
8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কিরকম রয়েছে? রিপোর্টের ফিনিশিং মানে পাথর গ্রো লেগেছে না। এখন দেখছেন পাথরটা আর আপনার নেই। না, তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মণ্ডল। আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম? আমার সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 ml। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসেছে। এখন কমে গেছে গলব্লাডার মানে গলব্লাডার স্টোন একদম নেই, আপনার রিপোর্ট আমি দেখেছি, একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ। রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজে এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম বাসন্তী বণিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি আমার পাইলসে কষ্ট নিয়ে এসেছিলাম এখানে। আপনি আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কতদিন ওষুধ খেয়েছেন? 21 দিন ওষুধ খেয়েছি। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি। কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার? আমার অনেক দীর্ঘদিনের পাইলস। আমি প্রথমে প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। তারপরে মেডিকেলে দেখিয়েছি। ওখান থেকে ওনারা বয়সটা বেশি এবং সুগার আছে দেখে ওনারা অপারেশন করতে রাজি হয়নি ওষুধ খেয়ে ভালো করার জন্য, কিন্তু অনেক ভালো হয়নি। প্রায় 2 বছর ধরে আমি ওখানে ওষুধ খেয়েছি, কখনো ভালো কখনো খারাপ, প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমার নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আপনাদের শারীরিক এবং মানসিক সমস্যা বা যে সমস্যা নিয়ে সত্যি আপনি ব্যতিব্যস্ত, অনেক চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন, কিছুতেই ভালো হতে পারছেন না, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। আবার অনেকে বলে থাকেন যে অপারেশনের পক্ষপাতী নই, ইনজেকশন নিতে ভীষণ আতঙ্ক, বা এমন কোনো মেডিসিন খেতে চাই না যেটা একেবারে আমৃত্যুকাল পর্যন্ত আমাকে খেয়ে যেতে হবে। তাহলে অবশ্যই তাদের জন্য আমার মনে হয় বেস্ট চয়েস এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, কারণ এখানে আপনার অপছন্দের কোনো কাজটাই কিন্তু হয় না। সারা জীবন মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই, ইনজেকশন নেওয়ার কোনো আতঙ্ক নেই, অপারেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই এবং সাইড এফেক্টের কোনো ভয় নেই। একটা নির্দিষ্ট পিরিয়ডের পর আপনি একেবারে কিন্তু ভালো হতে পারবেন। তবে প্রত্যেকটা দিন আপনার অপেক্ষা থাকে যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা আজকে একটু মাথা ব্যথার বিষয় নিয়ে আলোচনা করব। আসলে মাথা ব্যথা আমাদের বিভিন্ন প্রকারের হয়, কারোর কিছু ভালো হয়ে যাচ্ছে সেটা দেখেও আমাদের মাথা ব্যথা হয়। তবে সেই মাথা ব্যথা আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে নেই। আমাদের শারীরিক সমস্যার কারণে কি কি মাথা ব্যথা আসতে পারে সেটাই কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। প্রচুর ফোন আপনাদের পাই যে মাথা ব্যথা করে, কেন মাথা ব্যথা করে, মাথা ব্যথা সারাবো কি করে, মাথা হচ্ছে আমাদের হেড অফিস, সেখানে যদি যন্ত্রণা শুরু হয় তাহলে আমার সারাটা শরীর চলবে কি করে, সবটাই জানবো আমরা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে বলবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্যার আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মাথা ব্যথা কেন হচ্ছে, মাথা ব্যথা যে কোনো বয়সে যে কোনো ছেলে মেয়ে শুনি মাথা ব্যথা করছে, তো কারণ কি কি লুকিয়ে রয়েছে? দেখুন, আজকে যদি মাথা যন্ত্রণা নিয়ে যদি আজকে প্রশ্ন উঠে, তো সেখানে অনেক রকম কারণ আছে। ধরুন, আপনার যদি মাইগ্রেনের যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু মাথা যন্ত্রণা হয়। আপনার যদি খুব এক্সট্রিম লেভেলে যখন আপনি স্ট্রেস নিচ্ছেন, টেনশন করছেন, তাহলেও কিন্তু মাথা যন্ত্রণা হয়। প্লাস আপনি এর সাথে সাথে যেটা আমাদের সাইনাসে যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু মাথা যন্ত্রণা হয়। নিঃশ্বাসটা যদি ভালোভাবে আপনি নিতে পারেন না, যদি আপনার নাকের মধ্যে যদি পলিপস হয়ে যায় তাহলে কিন্তু মাথা যন্ত্রণা। তো মাথা যন্ত্রণা হওয়ার কিন্তু প্রচুর কারণ আছে, ঠিক না? আর ইনফ্যাক্ট মাথা যন্ত্রণাকে কমাতে গেলে আপনাকে বাধ্য হয়ে পেন কিলার খেতে হয়। কিন্তু এই পেন কিলার খাওয়ার পর হয়তো আপনি স্বাভাবিক খাওয়ার পর আপনার ব্যথাটা কমে গেল, কিন্তু এই পেনটা তো আবার হতে পারে। তো এইরকম যদি পেন কিলার যদি আমরা কথাতে খেতে যদি চালু করে দিই, তাতে আমাদের লস কোথা হয়। আজকে ধরুন আমার এই ট্যাবলেটটা খাওয়ার পর আমার কাজ করলো, কিন্তু যখন আপনার এই বডিতে রেসিস্ট করে যাবে তখন কি হবে, এই ট্যাবলেট আর কাজ করবে না। তখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে হাই ডোজ ওষুধ আপনাকে খেতে হবে। হাই ডোজ আপনি নিচ্ছেন, তার মানে আপনার শরীরকে আরও আপনি ক্ষতি করছেন। তো এই যে মাথা যন্ত্রণার যে সমস্যাটা, এখান থেকে কি আমি
পেন কিলার ছাড়া আমি কি ব্যথা কমাতে পারবো না? আর আপনি তো জানেন ভালো করে কি আমি যে কথাগুলো বলি সেখানে আপনাকে কথাতে ওষুধ খেতে হয় না। তো এই কারণের জন্য আমার প্রোগ্রামগুলো অনেকজনই মন দিয়ে দেখে। সেটা কারণটা হচ্ছে কি আপনি বাড়িতেও অনেক কিছু এরকম আর রয়েছে যেখানে আপনি উইদাউট মেডিসিন আপনি কিন্তু সুস্থ হতে পারেন। তো তার মধ্যে একটা আছে যেটা হচ্ছে আমাদের মাথা ব্যথা। তো মাথা যদি চিন্তা যদি থাকে, দেখুন এই যে কারণগুলো বললাম সেটা আপনাকে অবশ্যই জানতে হয়। প্রথম আপনাকে বলবো কি একটা পেন কিলারে না খেয়ে আমি মাথা যন্ত্রণাকে কমাবো কি করে। আপনি একটা সিম্পল একটা কাজ করবেন, বাড়িতে আপনি একটা কাজ করবেন, একটা নিয়ে আসবেন, একটা বালতি নেবেন। এই বালতির মধ্যে আপনি কি করবেন, সেখানে আপনি গরম জলটা ভরে নেবেন, পাটা আপনি বালতির মধ্যে ডুবিয়ে রাখবেন, ঠিক। আর মাথায় কি করবেন, একটা ঠান্ডা পাটি আপনি দেবেন, মানে ঠান্ডা কাপড় আপনি কি করবেন ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে সেটা আপনি মাথায় রেখে দেবেন। তো একটা সুন্দর একটা থেরাপি, যেখানে একটা পেন কিলার আপনাকে খেতে হয়। আমি আপনাকে বলবো এই টিপসটা আপনি যদি করতে চালু করেন, দেখুন তো আপনার মাথা যন্ত্রণা কোথায় গেল, ঠিক না? এটা সুন্দর একটা উপায়। আমাদের যে মাসেল যে ক্র্যাম্পটা রয়েছে সেখান থেকে যখনই আপনার ব্লাড, আমরা যে গরম জলটা দিলাম পায়ে, যখন ব্লাড সার্কুলেশনটা চালু হয়, অদ্ভুত একটা ব্যাপার। আর আমার মাথায় যদি ঠান্ডা যদি পাটি থাকে, সেখানে কিন্তু আপনার মাথা যন্ত্রণা কিন্তু ভালো হতে পারে। তো সেখানে আপনাকে পেন কিলার খেতে হলো না। একটা মানুষকে এখানে আপনি ঠিক করে দিলাম। হ্যাঁ, এটা ঠিক কথা কি আমার জানতে হবে কি কারণের জন্য আমার ব্যথাটা হচ্ছে, তো সেটা আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু আমি কি বললাম, কথাতে ওষুধ না খেতে হয়, তার জন্য আমি বললাম কি আপনার যে ওয়ান পেন কিলার, মানে একটা পেন কিলারে ইকুয়াল টু আপনার কাজটা কি করলো, এই থেরাপিটা। তো এইটা আপনি যদি বাড়িতে যদি করেন, তাহলে একটা ওয়ান পেন কিলারে আপনার কাজ করে যাবে। একদম। তবে একটা পেন কিলার আপনি খেলেন, হয়তো আপনার ব্যথাটা কমে গেল। যদি সেই পেন কিলারের কোনো সাইড এফেক্ট না থাকতো, সেটা যদি আমার শরীরে কোনো ক্ষতি না করে, তাহলে ডাক্তারবাবু পেন কিলার খেতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে পেন কিলারটা আমি প্রত্যেকদিন মাথা ব্যথার জন্য, আজকে মাথা ব্যথা খেলাম, দুদিন হলো না, তৃতীয় দিন আবার মাথা ব্যথা আবার খেলাম, বারবার যে আমি পেন কিলার খাচ্ছি, তার তো একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট রয়েছে। ভয়ঙ্কর সাইড এফেক্ট রয়েছে। এর সাথে সাথে দেখুন আমাদের প্রাণায়াম যদি বলি আমরা, তো অনুলোম বিলোম যে প্রাণায়ামটা রয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো রোল রয়েছে আমাদের মাথা যন্ত্রণার মধ্যে। আমি দেখবেন অনেক রুগীকে বলি যাদের নিঃশ্বাসে যদি কষ্ট হয়ে থাকে, বা আমার কাছে কাফ অ্যান্ড কোল্ডে যে পেশেন্টগুলো আসে, তাদেরকে আমি কি বলি, আপনি এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, নিঃশ্বাসটা ধরে রাখুন, আর এই নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা বার করুন। আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, নিঃশ্বাসটা ধরে রেখে এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করুন। 5 বার করে করবেন, ঠিক আছে? তাতে আপনি দেখবেন একটা আলাদাই আপনার মানে বলতে পারেন এনার্জিটা আপনার পাওয়া যাবে। তো অনেক এরকম ট্রিটমেন্ট আছে যেখানে আমাদেরকে কথাতে মেডিসিন খেতে হয় না। সেরকম একটা ভেরিকোজ ভেনে যখন আপনি আমার প্রোগ্রামটা দেখেছিলেন, সেখানে কোনো ট্রিটমেন্টই নেই। সেখানে আপনাকে কি করতে হয়, সার্জারি করতে হয়। এবার সার্জারি সাবস্টিটিউট ভেরিকোজ ভেনে কি, সেটা আপনাকে আমি দেখিয়েছিলাম, ওয়াটার থেরাপি, ঠিক না? ওই যে গরম জল, ওই যে ঠান্ডা জলে যে আপনাকে থেরাপিটা বলেছিলাম, সেখান থেকে আপনি দেখতে পেলেন কি আপনার ব্লাড সার্কুলেশন কিন্তু চালু হয়ে গেল, আপনার কিন্তু পায়ে ব্যথাটা চলে গেল। তো এইরকম অনেক পদ্ধতি আছে যেখানে আপনি উইদাউট মেডিসিনও কিন্তু ঠিক হতে পারে। একদম। স্যার মাঝে মাঝে বলে যে সুস্মিতা প্রোগ্রাম নিয়ে কিছু নতুনত্ব চিন্তা করো। নতুনত্ব চিন্তা মানে আমার মাথায় এটা এসেছিল যে এত বড় টেবিল রয়েছে, টেবিলের সামনে আমাদের এত প্রোডাক্ট, সাজিয়ে দিন না প্রোডাক্ট। আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, কয়েক হাজার প্রোডাক্ট আমাদের রয়েছে, সাজিয়ে দিলে এখান থেকে হাতে তুলে যদি স্যার দেখায়, এটা অনায়াসে সেল হয়ে যাবে। কিন্তু স্যার সেখানে সেরকম কোনো পদ্ধতি অ্যাপ্লাই না করে স্যার প্রাণায়ামের কথা বলে, রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার কথা বলে, খাওয়ার নির্দিষ্ট সময়ের কথা বলে, কিছু ছোট ছোট টিপস বলে যে আপনি আর্থিন নিন, আপনি গরম জল ঠান্ডা জলের এই প্রসেসটা অ্যাপ্লাই করুন। আজকেই দেখুন কতগুলো টিপস উনি বলে দিলেন, যেখানে কিন্তু কোনো বিক্রির ব্যাপার নেই, কোনো অর্থনৈতিক সংযোগ আপনাদের সাথে আমাদের এনবিপি কিন্তু থাকে না, কিন্তু প্রচুর আপনি টিপস কিন্তু স্যার বলেন। আমার মনে হয় এই টিপসগুলো থেকে তো আমাদের এনবিপির অর্থনৈতিক কোনো লাভ তো হচ্ছে না। দরকার নেই, মানুষের উপকার হোক, এটাই আমরা প্রথম আমাদের টার্গেট থাকে কি মানুষের যদি উপকার হবে, ঠিক আছে, তার জন্যই এনবিপি জয় আছে। এখন পেশেন্ট তো অনেক আছে, পেশেন্টের তো অভাব নেই, কিন্তু রুগী যদি ভালো থাকে সেটাই এনবিপির জন্য জয় আছে। একদম সত্যি, এই জয় জয়কার আমাদের রয়েছে। সে কারণেই বোধহয় আমাদের চেম্বার সকাল 11টার আগে শুরু হয়, এদিকে 5টার পরেও আমরা শেষ করতে পারি না। আমাদের লাঞ্চ বলে কিছু থাকে না, কারণ দুপুরটা কখন যে পেশেন্টদের সাথে সময়ে চলে যায় আমরা বুঝতে পারি না। তবে এইটা আমরা চাই, আমরা দুপুরের খাবার স্কিপ করতে রাজি, কিন্তু আপনাদের প্রত্যেকটা টাইমকে আমরা সুন্দর করে বেঁধে দিতে চাই, জীবনটা আপনাদের সুন্দর হোক, তাতে এনবিপির প্রত্যেকে আমরা খুব খুশি থাকবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে?
সমস্যা হচ্ছে আমার মানে হেয়ার ফলিং সমস্যা, মানে আগে কম কিন্তু এখন থেকে মানে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আপনার বয়সটা একটু স্যারকে বলবেন, আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা বলবেন। 33। শারীরিক সমস্যা বলতে ওই মানে গ্যাস অম্বলের প্রবলেম। গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, ওকে। তো দেখুন, প্রথম তো আপনি একটা কথা বললেন কি গ্যাস অম্বলে আমার সমস্যাটা রয়েছে, তো এটা একটা খুব বড় একটা কারণ কি গ্যাস অম্বল থেকে আমার কিন্তু হেয়ার ফল হতে পারে, আমার পিম্পলস আসতে পারে, আমার স্কিন কিন্তু খারাপ হতে পারে। তো এই জায়গাতে আমি আপনাকে বলবো সব থেকে আগে আপনি উষ্ণ গরম জলটা খেতে চালু করুন, ঠিক না? যে রুগীকে আমি বলে দিয়েছি এই উষ্ণ গরম জলের কথা, তারা কিন্তু আজকে গ্যাসের বড়ি খেতে হয় না, তাদের কিন্তু অ্যাসিডিটি আর হয় না, গ্যাস কিন্তু হয় না। তার সাথে সাথে যদি ব্যায়াম করতে যদি চালু করেন আরো আপনার ভালো কাজ করবে। তো এইটা আপনি করুন, যে এখানে গ্যাস অম্বল থেকে তো আপনি বেরোতে পারবেন। নাম্বার 2, যেটা আপনি বললেন কি আমার হেয়ার ফলের সমস্যাটা হচ্ছে, তো এবার দেখুন হেয়ার ফলের যে সমস্যাটা না, এটা অনেক রকম কারণ আছে। যদি আপনার জলের মধ্যে আয়রন যদি বেশি থাকে তাহলে কিন্তু হেয়ার ফল হবে, প্লাস যদি আপনার স্ক্যাল্পে যদি ডাস্ট থাকে তাহলে কিন্তু আপনার হেয়ার ফলটা হবে। শীতকালে মানুষরা কি করে, আমরা ঠান্ডা যাতে না লেগে যায় ভালোভাবে আমরা স্নান করি না, বা সপ্তাহে যে শ্যাম্পু করা রয়েছে সেটা স্কিপ করে দিই, সেখানে হয়তো আমরা 2 সপ্তাহের মধ্যে শ্যাম্পুটা করলাম, তার জন্য ড্যান্ড্রাফ তৈরি হয়ে যায়। তো এই ড্যান্ড্রাফ থেকে কিন্তু হেয়ার ফল হতে পারে। তো অনেক রকম কারণ আছে। বা আপনি শরীরের মধ্যে যদি আইজি লেভেলটা যদি বেড়ে যায়, টিএসএইচ লেভেলটা যদি বেড়ে যায়, এই প্যারামিটারগুলো যদি আপনি চেক যদি না করেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে হেয়ার ফল হতে হতে টাক পড়ে যাবে। তো আজকে আপনি চিন্তা করছেন হেয়ার ফলটা কি করব, আর যদি টাক যদি পড়ে যায় সেখানে কিন্তু কিছু করার থাকবে না, ঠিক না? সেই আপনাকে উইকি ইউজ করতে হবে। তো আমি আপনাকে বলবো বর্ধমানে থেকে আপনি যদি বলছেন, তো বর্ধমানে আমাদের চেম্বার কিন্তু এখন নতুন জায়গা হচ্ছে, সেটা হচ্ছে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনেই, আর সেটা হচ্ছে একদম বর্ধমান রেলওয়ে স্টেশনের সামনে, যাতে আপনাকে বেশি আর খুঁজতে হবে না, এক কথায় মানুষ চিনে যাবে, ঠিক আছে? তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আগামী যে ডেটটা রয়েছে সেই ডেটটা জেনে নিন, আর সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আমরা আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে এই হেয়ার ফলের সমস্যা থেকে ভালো করতে পারি, আর আগামী দিন যাতে টাকটা না পড়ে যায় তার জন্য উপায়টা বলে দেবো। একদম সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর মাথায় টাক পড়ে গেলেও কিন্তু মাথা ব্যথার একটা কারণ হয়, যদিও স্যার আজকে একেবারে শারীরিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিল, স্যার মাথা ব্যথার দিকগুলো নিয়ে আরো একটু শুনবো। আজকে দেখুন এই যে গ্যাস অম্বলের সমস্যায় যখন উনি বললেন তাই বলে দিই, তো মানুষের যখন স্টিম লেভেলে যখন গ্যাসটা হয় না, তখন কিন্তু ওই গ্যাসটা দেখবেন মাথায় কিন্তু স্টোর হয়ে যায়। অনেক সময় তো আমি দেখেছি মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যায়, আর তার কিন্তু যত ডায়াগনোসিস মানে ইজি রিপোর্ট যদি হয়, সিটি স্ক্যান যদি রিপোর্টটা হয় ব্রেনে, কিন্তু সমস্ত রিপোর্ট কিন্তু নর্মাল থাকে। আলটিমেটলি লাস্টে ধরা পড়ে সেই পেশেন্ট কিন্তু গ্যাস থেকে কিন্তু অজ্ঞান হয়েছিল। তো ভাবছেন এই যে মাথা যন্ত্রণা নিয়ে আমরা কিন্তু অজ্ঞানের দিকে আবার চলে গেলাম, ঠিক আছে? আলটিমেটলি কি গ্যাস, তো গ্যাসকে কিন্তু আপনি মানে বলবেন কি গুরুত্ব দেবেন না, বা আপনি গ্যাসকে ভাবছেন ঠিক আছে অসুবিধা নেই, আমার আজকে উল্টো একটা খাওয়া দাওয়া হলো এই জন্য গ্যাস হলো, কালকে আবার ঠিক হয়ে যাবে না। এইটাকে নিয়ে কিন্তু সিরিয়াসলি ভাবুন। এটা যদি না ভাবেন তাহলে কিন্তু দেখবেন আগামী দিন এই প্রবলেমটা আপনাকে কিন্তু অজ্ঞান করতে পারে, আপনাকে এটা মৃত্যু অব্দি নিয়ে যেতে পারে, ঠিক না? একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে চন্দন গিরি বলছি। মেদিনীপুর থেকে বলছেন আপনি? এই সুখবরটা শুনলেন তো যে মেদিনীপুর স্টেশনের একদম কাছে আমাদের নতুন চেম্বার শুরু হতে চলেছে? হ্যাঁ, শুনলাম। আচ্ছা বেশ, বলুন আপনার কি সমস্যা আছে? আমার সমস্যা বলতে যে আমার চুল পড়ে যাচ্ছে, আর চুলগুলো পেকে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স হচ্ছে 42। 42। আচ্ছা। আচ্ছা, আপনার পেট কি পরিষ্কার হয়? তেমন এতটা পরিষ্কার হয় না। তো মানে দেখতে পাচ্ছেন কমন একটু জিনিস আমরা পাচ্ছি, যেটা হচ্ছে পেট পরিষ্কার পেটের হচ্ছে সমস্যা, না, একদম। হ্যাঁ গ্যাস অম্বলের সমস্যাটা রয়েছে, এটা একটা কারণ। আর সেকেন্ড নাম্বার আমি দেখেছি মেদিনীপুর সাইডে যারা থাকে তারা কিন্তু খাবার মধ্যে প্রচুর রিচ খায়, আর যার ফলে কি হয় তাদের কিন্তু দেখবেন শুধু পেটের সমস্যা নয়, আমরা পাইলস ফিস্টুলা ফিশারও কিন্তু পেশেন্ট প্রচুর পাই সেখানে, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো কি দেখুন আজকে যে আপনি যে ফোন করেছেন, তো এর আগে যে একটা বন্ধু ফোন করলো বর্ধমান থেকে, সেটা আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তো এটা তো একটা আপনার রিজন আছেই কি, যেটা আপনার এগুলোকে মেনটেন করতে হবে। তার সাথে সাথে আপনি একটা কারো আজ কথা বললেন কি আমার চুলটা পেকে যাচ্ছে। দেখুন একটা বয়স হওয়ার পর চুল পেকে যাওয়া সেটা সাধারণ ব্যাপার, কিন্তু কম বয়সের মধ্যে চুল পেকে যাওয়া সেটা কিন্তু একটা বিরাট একটা কারণ হতে পারে। যদি আপনার লিভার যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার লিভার এই চুলটা কিন্তু পেকে যাবে। আজকে দেখুন আমরা কম বয়সের মধ্যে মানে 15 বছর 16 বছর বয়সের মধ্যেই কিন্তু পাচ্ছি কি চুল পেকে যাচ্ছে বাচ্চাদের।
তো মা বাবারা বলছে ঠিক আছে, এখন দেখো সবাই পেকে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, কালার ইউজ করে নাও। ঠিক আছে, কালার সলিউশন নেই। কালার তো আপনি কি করলেন, যে চুলগুলো কালো ছিল সেটাও আর আপনার সাদা হতে চালু হয়ে গেল। তো সলিউশন তখন আছে যখন আপনি ইউএসজি রিপোর্ট করে দেখবেন যে সেখানে কিন্তু ফ্যাটি লিভার রয়েছে। তো এই যে ফ্যাটি লিভারটা কারণটা হচ্ছে কি আমাদের শরীরকে বিভিন্ন রকম অর্গানকে নষ্ট করে। আমি বারবার কি বলি, লিভার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। লিভার যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন আগামী দিন আপনার শরীরের মধ্যে সমস্ত কিছু আস্তে আস্তে করে ডাউন হতে থাকবে। এভরিথিং, এনার্জি লেভেল থেকে, আপনার হেয়ার ফল থেকে, আপনার চুল যে পেকে যাচ্ছে সেই সমস্যা থেকে, তার সাথে সাথে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু মুড সুইং হতে চালু হয়ে যাবে, ব্লাড সুগার আপনার শরীরের মধ্যে চলে আসবে। কারণটা হচ্ছে কি ফ্যাটি লিভার যখন বেশি হবে তখন আপনার কি হবে, ইনসুলিন জেনারেট হবে না। আপনি কি ভাবছেন ফ্যাটি লিভার, আর সেখান থেকে সুগার, একদম ঠিক, সেখান থেকেই কিন্তু সুগার আরম্ভ হয়। এইবার যদি আপনি সিরিয়াস যদি না হন তাহলে কিন্তু সুগার ডেফিনেটলি আসবে, প্রেশার আপনার ডেফিনেটলি হবে। তো এই যে ওষুধগুলো না খেয়ে যদি আমি নিজের লাইফস্টাইলকে যদি চেঞ্জ করে যদি ফ্যাটি লিভারকে যদি ঠিক করে নিই, তাহলে শুধু আজকে চুলের জন্য ভাবছিলাম, কালকে আমি গোটা সুন্দর শরীর কি জন্য ভাবলাম, আর গোটা শরীর সুন্দর শরীর কিন্তু সুন্দরই থাকবে। একদম ঠিক কথা। তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর হেল্পলাইন নাম্বারে ফোন করতে থাকুন। কারণ কি বলতো, ওই যে বললাম না যে গোড়ায় গন্ডগোল, একটা ছোট্ট সমস্যা বিন্দু বিন্দু করে আপনার শরীরে কিন্তু সিন্ধু তৈরি করে ফেলছে, কিন্তু আপনার কোনো আঁচই আপনি পাননি, বা আপনি বুঝেও বোঝার না ভান করছেন, বা বুঝেও সেটাকে অগ্রাহ্য করছেন। সেক্ষেত্রে বলবো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, আপনার যেখানে পছন্দ সেই চিকিৎসকেরই পরামর্শ নিন, তবে পরামর্শটা নিন। এবার কেন আপনি এমবিপিতে আসবেন, ওই যে বলেছিলাম, যদি সাইড এফেক্টের হাত থেকে আপনি রেহাই পেতে চান, যদি সারা জীবন আপনি ওষুধ না খেতে চান, অনেকে আছে ইনজেকশন বা অপারেশন করতে চায় না, অনেকে আছে যে না একদম প্রাকৃতিক একটা পদ্ধতিতে আমি নিজেকে ভালো করব, বহু বছর হোমিওপ্যাথির ওষুধ তো খাচ্ছি, কিছুই তো কাজের কাজ হচ্ছে না, তাহলে সেটাকে এবার স্টপ করার সময় এসেছে, ইউটার্ন নেওয়ার সময় এসেছে। যারা সাহস করে ইউটার্নটা নিয়ে ফেলেছে না তারা কিন্তু জয়ী। তবে সাহস আপনি কোথায় দেখাচ্ছেন, আপনার নিজের বিষয়ে দেখাচ্ছেন, নিজের সম্পত্তিতে দেখাচ্ছেন। কারণ আয়ুর্বেদ আমাদের নিজস্ব সম্পত্তি, আমাদের নিজস্ব প্রাকৃতিক ভেষজ, যেটা আমার জীবনের যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজকে একবারে নির্মূল করতে পারে গোড়া থেকে। আজকেও ঠিক আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা অবশ্যই একটু অ্যাড্রেসের দিকেও যাব, তবে আগে ফোনটা একটু নিয়ে নিই। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, শুভচন্দ্র। বলুন, কে বলছেন? সৌমেন চক্রবর্তী ফ্রম বালি। কোথা থেকে? বালি। বালি থেকে বলছেন, বেশ। আপনার সমস্যা, বয়সটা একটু শুনবো। আমার বয়স 38। 38। কি সমস্যা আছে বলুন? সমস্যা হচ্ছে গলার ঠিক ওপরের দিকটা মুখে একটা কেমন ছোট ছোট দাগ এসেছে, যেটা মুখে? আচ্ছা, আমার এই পুজোর পর থেকে বেড়ে গেছে। বেশ। বুঝে উঠতে পারছি না রাস্তার জন্য কি করবো, কারণ মুখটা দেখতে খুব ডাক্তার কি বললো? কাজগুলো হওয়ার জন্য। ডাক্তার কি বলেছে আপনাকে, কি জন্য হয়েছে ওটা? ডাক্তার বলেছে স্কিনের সমস্যা, কিন্তু আমার অন্যান্য পরে জায়গায় হয়নি, জাস্ট মুখেই হয়েছে। আচ্ছা, তো স্কিনের যে সমস্যা না, স্কিনে কিন্তু অনেক ধরনের সমস্যাটা হয়। আচ্ছা, যে দাগটা হয়েছে সেটা কি সাদা দাগ হয়েছে? লাল লাল ছোপ ছোপ দাগ। লাল লাল ছোপ ছোপ দাগ, সেখানে কি ইচিং করছে? না না, ইচিং করছে না। চামড়া উঠছে? আমরা হালকা হালকা ছোট মতো। এবং আর ওই দাগটা টান করার পর বেশি বোঝা যাচ্ছে। আচ্ছা, আর শুধু একটা জায়গায় হয়েছে না আরো বিভিন্ন জায়গায় হয়েছে? মুখে বিভিন্ন অংশ, মানে আপনার গলার উপরের দিকটা। প্রথম দেখুন, আপনার পাশে, বাড়ির পাশে কোনো নিম গাছ পাওয়া যাবে গিয়ে? নিম গাছ? হ্যাঁ, নিম গাছ। আচ্ছা, তা আপনি একটা কাজ করুন, আজ থেকে একটা নিয়ম করুন, মানে 5 গ্রামে নিম পাউডার, মানে নিমের যদি গাছ থাকে তাকে আপনি মিক্সিতে গুঁড়ো করে নিন, ঠিক আছে? আর সেই পাউডারকে আপনি 1 চামচ করে দিনে 2 বার খেতে আপনি চালু করে দিন, জলের মধ্যে গুলে, ঠিক আছে? তো যে কোনো স্কিন প্রবলেমের জন্য আমি আপনাকে বলবো, নিম উপরে কোনো মেডিসিন নেই, যে কোনো মানুষ খেতে পারে, ঠিক আছে? তো আমি ডায়াগনোসিসে আসবো, কারণটা হচ্ছে কি আপনার যে মুখের মধ্যে রয়েছে সেটা কিন্তু সাধারণ ব্যাপারে স্কিনের সমস্যা নয়, কিন্তু নিম একটা এরকম জিনিস আছে কি আপনার সাধারণ হোক বা সিভিয়ার জায়গা হোক বা যে কোনো চর্মরোগী হোক, তার জন্য কিন্তু বরদান আছে, তার মধ্যে মেডিকেল মেডিসিন আছে, সেটা হচ্ছে নিম। এই হার্বসের জন্য আজকে আমরা প্রাউড ফিল করতে পারি আয়ুর্বেদের জন্য। তো আপনি সেটাকে অবশ্যই ইউজ করতে চালু করুন। আর আপনি থাকেন বালিতে,
তার পাশে আমার চেম্বার হচ্ছে বেলুড়ে। আমি আগামীকালে বেলুড়ে থাকবো, যদি পারেন আপনাকে আমাকে এসে একবার দেখান। আমি এখানে একটু কনফিউজ রয়েছি এটা সোরিয়াসিস আছে কিনা, ঠিক না? এই সমস্যা কতদিন ধরে রয়েছে আপনার? এটা 2-3 মাস ধরে পুজোর পর থেকে বেশি বেশি করে হয়েছে। 2-3 মাস ধরে। স্কিন কি আপনার ড্রাই আছে? স্কিন একটু ড্রাই আছে। আপনার সোরিয়াসিস হওয়ার চান্সেসটা কিন্তু বেশি রয়েছে। আপনি একটা কাজ করুন, যদি পারেন কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে দেখা করুন। আমি আপনাকে দেখতে হবে আমাকে পজিশনটা কেমন কি রয়েছে। নাম্বারটা ওখানে যাচ্ছে, ওই নাম্বারে ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, যে একদম। নাম্বারে যাচ্ছে সেই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? আর স্যার আপনাদের চেম্বারে যে আমি যাবো, মানে আগে থেকে কি নামটা লিখে আসতে হয়? আগে থেকে নামও গিয়েও লেখাতে পারেন বা আপনি ফোনেও লেখাতে পারেন, যে নাম্বারটা যাচ্ছে না সেই নাম্বারে ফোন করেও লেখাতে পারেন, ঠিক আছে? আচ্ছা। আর নিমটা কিন্তু আপনি অবশ্যই ইউজ করুন। ঠিক আছে, শুনতে থাকুন। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং মোটামুটি আপনারা সপ্তাহে 2 দিন বা তার বেশিও আপনারা পেয়ে যাবেন। বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বার না ওই অনেকটা নিম পাতার মতনই কাজ করবে, মানে সব কিছুতে সমস্যার সমাধান করে দেবে। নামটা নিম, কিন্তু তার যে কত মিষ্টত্ব রয়েছে, সেটা যে আমাদের কত কঠিন জটিল সমস্যার সমাধান দিতে পারে, যারা নিমের প্রয়োগ করেছেন নিজেদের উপর তারা কিন্তু জানে, বা যারা আমাদের ডক্টরের অ্যাডভাইস শুনে সেটাকে কাজে লাগিয়েছেন তারা কিন্তু জানেন। চট করে একটু বলে রাখবো, চেম্বার তো আমাদের বহু জায়গায় রয়েছে, তবে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন। আপনার নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানুন। অনেকেও ভীষণ কনফিউজড হয়ে যায়, বাপরে ফোনে নাম লেখাতে হবে, কি জানি কি কঠিন বিষয়। একদম কোনো কঠিন বিষয় নয়। যেভাবে আপনারা টিভিতে কথা বলছেন, যেভাবে সোশ্যাল সাইটে কথা বলেন, ঠিক সেভাবেই কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে জাস্ট নিজের প্রিয়জনকে যেভাবে ফোন করেন ওভাবে একটা ফোন করুন, কথা বলুন, দেখবেন সমস্ত উত্তর পেয়ে যাচ্ছেন। একটু চেম্বারের কথায় চলে যাই। হেরিয়া এবং মেচেদাতে আমাদের চেম্বার রয়েছে, মানে মিদনাপুরে ভীষণ ইম্পর্টেন্ট দুটি চেম্বার, এবং দুটি জায়গাতেই কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা। তাই যারা স্যারকে দেখাতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা ইমিডিয়েট ফোন করবেন। রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাবেন। বাঁকুড়াতে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। দুর্গাপুরে কিন্তু এবার থাকছেন স্যার, অর্থাৎ ডক্টর বি শর্মা নিজে কিন্তু থাকবেন। তাই দুর্গাপুর চেম্বারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এছাড়া বর্ধমানে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস খানকে পাচ্ছেন। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। এছাড়া বনগাঁতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসামের শিলচরে আমাদের চেম্বার রয়েছে, গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে। শিলচর এবং গুয়াহাটি দুটি সেন্টারেই আপনারা কিন্তু স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আর ডিব্রুগড়ও আমাদের আরেকটি চেম্বার রয়েছে আসামে, সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আগরতলায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। তার পাশাপাশি আপনারা বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, পুরুলিয়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ঝাড়গ্রামেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন মিদনাপুরে ডক্টর বি শর্মাকে। আমরা অ্যানাউন্স করে দিয়েছি, তাও আবার যারা হয়তো একটু পরের দিকে টিভি খুলেছেন বা আগের এপিসোডগুলো আপনারা দেখেননি, তাদের জন্য স্যারের থেকেই শুনবো যে মিদনাপুরে আমাদের নতুন ভাবে নতুন যাত্রা শুরু, নতুন পতাকা আবার আমরা সূচনা করছি। এক্স্যাক্টলি। আজকে মেদিনীপুরের মধ্যে অনেক রকমই মানে যারা উড়িষ্যা থেকে যারা পেশেন্টগুলো আসে, আমি লাস্ট টাইম মেসেদাতে ছিলাম, সে পেশেন্ট নাকি একদিন আগে থেকে উড়িষ্যাতে মেসেদা চেম্বারে এসে মানে হোল্ড করতে হলো। তো এই যে উড়িষ্যাতে আমাদের চেম্বার যতক্ষণ হচ্ছে না, তার জন্য কিন্তু মেদিনীপুর অনেক তার জন্য সুবিধা হলো কি, তার মেদিনীপুর চেম্বারের মধ্যে যদি হয়ে যায়, তো এখান থেকে যে পেশেন্টরা ঝাড়গ্রামে থাকে তাদের জন্য সুবিধাটা হলো। তো এইরকমই কানেক্টিভিটির জন্যে মানে আমরা অনেক রকম চেম্বারগুলো এখন, যেমনি কুচবিহার মিস করবো না, অনেকগুলো চেম্বারগুলোর মধ্যে কুচবিহার একটা চেম্বার আছে, যেখানে আমরা এখন চেম্বার আরও ভালো জায়গা, মানে হসপিটাল মোড়ের মধ্যে যারা পেশেন্টে ওয়েটিং এর জায়গার জন্য আমরা ভাবছি, যেখানে পেশেন্টরা ভালো জায়গায় ওয়েটিং করতে পারে সুবিধার জন্য। তো এই জন্য আমরা এখন কিছু প্লেসগুলো চেঞ্জ করছি, জায়গা চেঞ্জ করছি। তার সাথে সাথে আমরা এই কারণে যদি বার বলি নাকি হেল্পলাইন নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করুন, কারণ কি তারা হেল্পলাইনটা হচ্ছে মানে কি সবসময় আপনারা তারা কিন্তু হেল্প করবে, এইরকম যাতে ওর মিসগাইডটা না হয়। নাহলে আপনি হুট করে আপনি গেলেন, সেখানে দেখতে পেলেন কি আর চেম্বারটা এখন শিফটিং আপনার অন্য জায়গায় হয়েছে, সেখানে আপনাকে একটু অসুবিধা হবে। সেই অসুবিধাটা যাতে না পড়ে তার জন্য আমরা স্পেশাল করে একটা অ্যালাউন্স করলাম।
একদম, মানে আমাদের দুর্গাপুর, আমাদের বর্ধমান, আমাদের নতুন চেম্বার অবশ্যই মেদিনীপুর, আর নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের কোচবিহার। একটু স্থান পরিবর্তন কিন্তু হয়েছে। তো যারা ওই দিককার বন্ধুরা রয়েছেন তারা হেল্পলাইন নাম্বারে আগে ফোন করবেন। আপনার হয়তো ডেট দেওয়া আছে, আপনি চলে এলেন, তো সেইটা করবেন না। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবেন যে নতুন অ্যাড্রেসটা আমাকে একটু জানিয়ে দিন, আমি যাব চেম্বারে, আমি ডক্টরের সঙ্গে কথা বলবো, মেডিসিন নেব। তো তারা সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু সহযোগিতা করবে। সময় একেবারে ধীরে ধীরে কিন্তু শেষের দিকে এগোচ্ছে, তাই মাথা যন্ত্রণার যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তো মাথা যন্ত্রণার পুরোপুরিভাবে সমাধান আমরা পাচ্ছি যখন এনবিপিতে আসছি। অবশ্যই, কারণটা হচ্ছে কি আমরা প্রথম ডায়াগনোসিস উপরে খুব বেশি ওয়ার্ক করি, কি কি কারণের জন্য আমার মাথা যন্ত্রণাটা হচ্ছে, আর সেই ডায়াগনোসিস করার পর সেই জিনিসটাকে ঠিক করার দায়িত্ব থাকে আমাদের। সেই কারণের জন্য রুগী আবার এই মাথা যন্ত্রণা থেকে না হয়। তো দেখুন, মাথা যন্ত্রণা আজকে যখন ওয়েদার চেঞ্জ হয় তখনও কিন্তু মাথা যন্ত্রণাটা হয়। তো আমি আজকে যে পদ্ধতিটা আপনাকে বললাম, কি পেন কিলার না খেয়ে আপনি রিপিট করে দিচ্ছি, হয়তো যারা নতুন করে আবার স্টার্ট করেছে টিভিটা তাদের জন্য, কি আপনি কি করবেন আজকে, যেটা হচ্ছে আপনি একটা গরম জলে, একটা বালতির মধ্যে গরম জল করবেন, পাটা ডুবিয়ে রাখবেন, ঠিক আছে। তার সাথে সাথে মাথাতে আপনাকে একটা কাপড় রাখতে হবে, সেটা ঠান্ডা জলে, ঠিক আছে। শুধু সেইটুকু করলে কিন্তু একটা মাথা যন্ত্রণা আপনার কমতে পারে। কিন্তু মাথা যন্ত্রণা যদি এরকমই যদি বারে বারে হতে থাকে, তার জন্য কিন্তু অবশ্যই দরকার আছে ট্রিটমেন্ট, আর সেটা ভালো করার কাজ হচ্ছে আমাদের। সাইনাস বা মাইগ্রেনও যাদের রয়েছে তারাও এই টিপসটা ফলো করতে পারে। এক্স্যাক্টলি। অনেক সময় পাই আমরা নাকের মধ্যে, নাক থেকে কিন্তু ব্লাড পড়তে চালু হয়ে গেল, হ্যাঁ, এইরকম সিমটমস গুলো তার মানুষরা ভয় পেয়ে যায় কি আমার কোনো বড় ডিজিজ হলো কিনা। সেটা নয়, অনেক সময় পলিপস থেকে হয়। অনেক সময় দেখবেন আমাদের সর্দি থেকেও, আমরা যদি নাক থেকে যদি সর্দিটা বেশি করে বার করি, জোর লেগে গেল, সেখান থেকেও কিন্তু হতে পারে। ব্লাড আসলেই কি আপনার বড় রোগ হয়ে যাবে বা সিভিয়ে চলে আসবে, না প্যারালাইসিস হয়ে যাবে, সেটা একদমই নয়। একদম। বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন? নমস্কার। ম্যাডাম আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার অ্যাসিডিটির সমস্যা, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু দেখাতে চাইলে একটু ওনার পরামর্শ কি খাওয়া পাওয়ার উনি যদি আমাকে বলে দেন। আচ্ছা, অ্যাসিডিটির সমস্যা, পরামর্শ চাই। আপনি উষ্ণ গরম জল খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তার, খাই। বাস ওটা চালু করে দিন। এর থেকে বড় আপনার অ্যাডভাইস আর কিছু লাগবে না। আমি যাকে যাকে বলেছি না, তারা বিশ্বাস করবে না, যখন চেম্বারের মধ্যে আসে তারা একটাই কথা বলে, ডাক্তারবাবু এই সমস্যা আপনার কথা শুনে আমি কিন্তু ভালো হয়ে গেছে, এইটা নিয়ে আমার চিন্তা নেই, আমার কিন্তু অন্য প্রবলেম আছে, এই প্রবলেম নিয়ে আমি আপনাকে দেখাতে এসেছি। তো আমি আপনাকে বলবো সব থেকে আগে আপনি উষ্ণ কম্বলটা খাওয়া চালু করুন। আমি যদি আমার টক ফল খাওয়া যাবে? কোনটা বলে? টক ফল কি আমার খাওয়া যাবে? টক ফল কেন খাবেন না? অবশ্যই খাবেন, ফলে কিছু কোনো সমস্যা নেই। সিজনে ফলটা খাবেন, ঠিক আছে। যত সিজনে ফল আছে না, সমস্ত সিজনে ফলটা খাবেন, টক ফল বলে কিছু হয় না। হ্যাঁ, তার সঙ্গে আমরা পেট পরিষ্কার রাখতে হবে। পেট যদি পরিষ্কার যদি না হয়, গ্যাস যদি উপর দিকে ঠেলবে, তখন কিন্তু আপনার অ্যাসিডিটি যদি চালু হয়ে যাবে, তখন টক ফলটা আপনার ক্ষতি করবে। তো পেটটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন, কেমন? বেল খাই সকাল, বেল খাই আমার কোষ্ঠকাঠিন্য হয় না। তাহলে ভালো খান, ওটা আপনার খুব ভালো জিনিস, ঠিক না? বেল আপনি খান। আমি তো বলেছি আপনাকে পেট ভালো রাখতে গেলে পানও কাজ করে, কিন্তু পানের মধ্যে ওই জর্দা পানটা নয়, সাদা পানটা। পানও কিন্তু একটা হার্বস আছে, মেডিসিনে কাজ করে। তো শুধু যে আমাদের খাওয়ার পর যদি আমরা একটা পান যদি খাই, তাতেও কিন্তু আমাদের পেটে কিন্তু সমস্যা সেরে যায়। কিন্তু হ্যাঁ, মানুষরা কি করে, তার মধ্যে জর্দা নিচ্ছে, তার মধ্যে আরো মেশাচ্ছে, এগুলো না মিশিয়ে সিম্পল সাদা পানটা খান, সেটাও কিন্তু আপনার ভালো কাজ করবে। একদম, মানে আগে কিন্তু ওই বাঙালি পরিবারে কিন্তু এটা একটা চল ছিল যে খাবার পর একটা পান খেতে হবে। সবকিছুর একটা সায়েন্টিফিক কারণ রয়েছে, আর এই সায়েন্টিফিক কারণগুলো নিয়েই কিন্তু আয়ুর্বেদের জন্ম। তো যাই হোক, আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে কিন্তু বিদায় নিতে হবে। পরবর্তী অনুষ্ঠানে ঠিক আপনার বা আপনার পরিবারের, আপনার প্রিয়জনের কোনো সমস্যা নিয়ে আলোচনা করবো, এবং এনবিপিতে তার ট্রিটমেন্ট কতটা রয়েছে সেই দিকটা নিয়েও কিন্তু আলোকপাত করবো। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।